বঙ্গভবনে পরবর্তী মসনদে ডক্টর ইউনূস, তারেক রহমানের এক গোপন চালে তোলপাড় রাজনীতি। দলের অভ্যন্তরীণ চরম দালালি আর গ্রুপিং এড়াতে তিনি বঙ্গভবনে নিজের দলের কাউকে না বসিয়ে একজন পুরোপুরি নিরপেক্ষ কিন্তু আন্তর্জাতিকভাবে পর্বত সম প্রভাবশালী ব্যক্তিত্বকে বসাতে চান। ক্রমে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা জানেন আমাদের যে যিনি সাবেক স্পিকার ছিলেন এখন উনি দায়িত্ব নিয়েছেন। একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। রাজনীতিতে নতুন মোড় নিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। মোট 4-5টি কারণে তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বর্তমান সরকার তারেক রহমান। সে 4-5টি কারণ শুনলে পরে আপনাদের মাথা পুরোই আউলায় যাবে যে এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিচ্ছে। তবে এটা আলহামদুলিল্লাহ বলতেই হয়, কারণ আমরা দেখেছি আমাদের কমেন্ট বক্সগুলো চেক করলেই বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বর্তমানে রাষ্ট্রপতি করা কতটা জরুরি। সকলেই এইটাই চাচ্ছে যে রাষ্ট্রপতি ডক্টর ইউনূসকেই বানানো হোক, এবং সেটাই হতে যাচ্ছে। আপনাদের মনের আশা হয়তো বা পূরণ হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, কেন বা কী জন্য ডক্টর ইউনূসকে কয়েকটি কারণে তারেক রহমান সামনে রাষ্ট্রপতি বানাতে যাচ্ছেন, অবশ্যই এটা জানার প্রয়োজন রয়েছে। আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং হ্যাঁ, এইটাই কিন্তু সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যদিও একটা নির্বাচনের প্রয়োজন রয়েছে, সেটা হয়তো বা লোক দেখানো। চলেন আমরা বিস্তারিত দেখি, তারপরে আলাপ করছি। একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারে যে দুজন মানুষকে নিয়ে একসময় বিএনপি নেতারা সবচেয়ে বেশি চড়াও হতেন, সবচেয়ে তীব্র ভাষায় আক্রমণ করতেন, তারা হলেন তৎকালীন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডার চেয়ারম্যান আশিকুর রহমান। খলিলুর রহমানকে খোদ সালাউদ্দিন আহমেদের মতো শীর্ষ নেতা বিদেশি দালাল আখ্যা দিয়েছিলেন, আর ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কারণে বিডার চেয়ারম্যান আশিককে বিএনপির কর্মীরা উপহাস করে ডাকত হকার। কিন্তু আজ রাজনীতির কি অদ্ভুত এবং অবিশ্বাস্য চিত্রনাট্য যে খলিলুর রহমানকে একসময় কড়া সমালোচনা করা হতো, তিনি আজ বিএনপি সরকারের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী মন্ত্রী। অন্যদিকে যাকে হকার বলা হয়েছিল সেই আশিকুর রহমানও আজও একই পদে বহাল থেকে বিএনপি সরকারের অধীনেই কাজ করছেন। খলিল ও আশিকের এই পুরো ঘটনা একটি চরম বাস্তবতাকে চোখের সামনে স্পষ্ট করে দেয়। রাজনীতিতে বিএনপি মুখে যা বলে, অন্তরে সবসময় তা থাকে না। তবে এবার আসা যাক রাজনীতির সবচেয়ে বড় ও আসল বোমার বিস্ফোরণে। সংবিধান অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, যা সম্পন্ন করবেন জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা। ঠিক এই জায়গায় এসে পুরো দেশের একটাই প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি? নামের তালিকাটা কিন্তু ছোট নয়, তবে বিএনপির অভ্যন্তরীণ চরম দলাদলি এবং দলীয় গ্রুপিংয়ের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি দলের ভেতর থেকে কাউকে রাষ্ট্রপতি বানাতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন দলের বাইরে থেকে নিরপেক্ষ কাউকে বঙ্গভবনের সিংহাসনে বসাতে। এবার আসুন আসল খবরে। খলিলুর রহমান কিংবা আশিকুর রহমানের মতোই তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও বিএনপির বহু নেতাকর্মী চরম সমালোচনা করেছিলেন। বিএনপির আমলেই তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। কিন্তু খলিল ও আশিকের মতো সেই ডক্টর ইউনূসকে যদি শেষ পর্যন্ত বঙ্গভবনের মসনদে বসিয়ে দেন তারেক রহমান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ইঙ্গিত পাওয়ার পর থেকেই ঢাকার রাজনৈতিক অলিন্দে এক চাপান উত্তর এবং তীব্র গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। কেউ উচ্চবাচ্যে মুখ না খুললেও প্রায় সবার মুখেই ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছে একটা নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছাড়ার পর থেকেই তাকে নিয়ে একের পর এক জল্পনা কল্পনার মেঘ জমেছে। কেউ বলেছিলেন তিনি চিরতরে দেশ ছেড়ে চলে যাবেন, কেউ বলেছিলেন তিনি নীরবে নিজের পুরনো কাজে ফিরে যাবেন, আবার কেউ বলছেন তিনি বঙ্গভবনের দিকে পা বাড়াচ্ছেন। কিন্তু এই গল্পের গভীরে যেতে হলে আমাদের শুরু থেকে বিষয়টিকে বুঝতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে একটা রাজনৈতিক মহল বেশ জোরে সোরে প্রচার শুরু করেছিল যে ক্ষমতা হস্তান্তরের পরপরই ডক্টর ইউনূস ব্যাগ গুছিয়ে বিদেশে পাড়ি জমাবেন, কারণ এই সরকারটা ছিল জামাতি সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক গুজব রটানো হচ্ছিল, এমনকি কেউ কেউ দাবি করছিলেন যে তার নাকি বিমানের টিকিটও কাটা হয়ে গেছে।
কিন্তু প্রধান উপদেষ্টার পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর পরই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটান। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। তিনি সাফ জানিয়ে দেন, গুলশানে নিজের বাসভবনেই তিনি থাকবেন। এই এক বাক্য দিয়ে সব অপপ্রচারের মুখে কুলুপ এঁটে দেওয়ার পর আরও বড় এক প্রশ্ন সামনে চলে আসে, দেশ না ছাড়লে তাহলে এখন কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আর ঠিক এই জায়গাতেই রাজনৈতিক গুঞ্জন রূপ নেয় এক মহা বিস্ফোরক মোড়ে। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনার রাজ্জাকি প্রথম এই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবটি গেছে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের পক্ষ থেকে। বিএনপি কিন্তু খলিলুর রহমানকে মন্ত্রী বানিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যে বিশাল সুফল পেতে শুরু করেছে। খলিলুর রহমান জাতিসংঘের বিশেষ দায়িত্বে ভূমিকা রাখায় আন্তর্জাতিক দরবারে বিএনপি সরকার বাড়তি অক্সিজেন পাচ্ছে। ভারতের সাথে সমানে সমানে কথা বলার সাহস পাওয়ার পেছনেও খলিলুর রহমানের কূটনৈতিক অবস্থানের বড় ভূমিকা রয়েছে। আর সেই খলিলুর রহমানই এখন জোর তাগিদ দিচ্ছেন যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের নতুন রাষ্ট্রপতি করা হয়। কিন্তু কেন ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বকে রাষ্ট্রপতির আসনে বসাতে এত জোর দিচ্ছে বিএনপি ও কূটনৈতিক মহল? উত্তরটা লুকিয়ে রয়েছে আগামী দিনগুলোতে বিএনপি সরকারের জন্য অপেক্ষা করা বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সমীকরণের ভেতর। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে তার যে বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু রয়েছে তা খুব কম মানুষেরই আছে। তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানো হলে বিশ্ব দরবারে বিএনপি সরকারের এক অভূতপূর্ব আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর এই অঞ্চলেই বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্ট সবচেয়ে বেশি যায়। তিনি বঙ্গভবনে থাকলে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে বিএনপি সরকারের নীতি ও সম্পর্কের পথ সুগম হবে। বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্টের উপর যে শুল্ক আছে সেটি প্রত্যাহার করার সুযোগ তৈরি হবে। তৃতীয়ত, বৈশ্বিক অর্থ সংকটের এই সময়ে বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা এডিবির মতো বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তাদের সাথে তার ব্যক্তিগত যোগসূত্র রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি পদে থাকলে জরুরি সাহায্য ও সহজ শর্তে বৈদেশীয় ঋণ পাওয়া বিএনপি সরকারের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। চতুর্থত, আন্তর্জাতিক ব্যবসায়ী ও বহুজাতিক কর্পোরেশনগুলো যে দেশে আস্থা পায় কেবল সেখানেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান হলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সেই ভরসার জায়গাটি তৈরি হবে। পঞ্চমত, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বিপুল অর্থ ও অনুদান এনে দেশের অর্থনৈতিক ভিত শক্ত করতেও তার পরিচিতি এক মোক্ষম অনুঘটক হিসেবে কাজ করবে। কেবল কূটনৈতিক বা অর্থনৈতিক সুবিধাই নয়, রাজনৈতিক ও কৌশলগত হিসাবও এখানে চরম নিখুঁত। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি যখন সরকার পরিচালনা করছে তখন রাষ্ট্রপ্রধান হিসেবে একজন সর্বজন গ্রাহ্য ও অরাজনৈতিক ব্যক্তিকে রাখা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভীষণ জরুরি। বিশেষ করে বিএনপি সরকার যখন ভারতকে এড়িয়ে চীন, পাকিস্তান, তুরস্ক বলয়ে ঢুকছে তখন এই বিষয়টি অত্যন্ত জরুরি। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের জোয়ার এসেছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি করলে আমজনতার মাঝে সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি গভীর আস্থা বজায় থাকবে। এর পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ডক্টর ইউনূসের ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল, যা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। শুধু তাই নয়, অতীতের পাচারকৃত কোটি কোটি ডলার ফেরত আনার প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনি ও প্রশাসনিক সহায়তা পাওয়ার পথও তার কারণে সহজ হবে। সর্বোপরি দক্ষিণ এশিয়ার বর্তমান টানটান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এবং বিশ্ব পরাশক্তিগুলোর লড়াইয়ের মাঝে বাংলাদেশকে একটি স্বতন্ত্র ও শক্তিশালী অবস্থানে ধরে রাখতে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বকে বঙ্গভবনে রাখাটা হবে অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যেমন অতীতে মুখ আর অন্তরের হিসাব আলাদা রেখে খলিলুর রহমান বা আশিকুর রহমানকে গ্রহণ করে রাজনৈতিক লাভ তুলে নিয়েছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক কূটনীতি আর দেশের অর্থনীতি সামলাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বঙ্গভবনে বসানোটাই হতে পারে তারেক রহমানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক চাল। এখন দেখার বিষয়, চুপ্পুর প্রস্থানের পর সব হিসেব নিকেশ মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন আমাদের যিনি সাবেক স্পিকার ছিলেন এখন উনি দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতির
দায়িত্ব নিয়েছেন, আপাতত দায়িত্ব নিয়েছেন উনি, কার্যভার গ্রহণ করেছেন উনি। আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। তো নির্বাচন কমিশনের এই যে দায়িত্ব, রাষ্ট্রপতি নির্বাচনের যে দায়িত্ব, এটা করার জন্য 91 সালের একটা আইন আছে। আইন অনুযায়ী আমাদের ওখানে আইনেই বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করার জন্য যে তারিখটা ঠিক করা বা প্রসিডিউরাল ম্যাটার গুলো ওখানে বলা আছে। ওখানে বলা আছে যে স্পিকারের সাথে পরামর্শক্রমে, আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে, কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনি কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগী না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা, সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন, কোনো অসুবিধা নাই। এটা আমরা পরবর্তী এখন আমরা জানিয়ে দেবো। এখন আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে, প্রসিডিউরাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এটা প্রাথমিক আলোচনা। না, আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে ওই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে, এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তো এমন সবকিছু এখান থেকে ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে ইলেকশনের দরকারই নেই, সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করবো, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না, এখন ঠিক করি। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, তো আমাদের ওদিকেও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি রাষ্ট্রপতি হন, তাহলে অনেকেই খুশি হবেন যে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে পাচ্ছেন আপনারা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যতদিনই ছিলেন, এতদিন কিন্তু বেশ মোটামুটি দেশের উন্নতি করেছেন। এবং হ্যাঁ, গুঞ্জন শোনা যায় যে ডক্টর ইউনূস তিনিও কিন্তু খেয়েছেন, তবে খান নাকি সকলেই কিন্তু খান। দর্শক মণ্ডলী, এটাই যদি হয় শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি, তাহলে আপনাদের প্রতিক্রিয়া কী হবে? এবং হ্যাঁ, লিখবেন। আবার হ্যাঁ, অনেকেই বলছেন যে ডক্টর মঈন খানকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। সো এই প্রস্তাবটাও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লিখবেন। এবং হ্যাঁ, একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিও শেষে এসে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দেবেন, তাহলে সবসময় এই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন সবার আগে।